২৪ জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পতিত স্বৈরাচারী শাসক শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফেরাতে ভারতের কাছে আবারও চিঠি পাঠানো হয়েছে বলে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জানিয়েছেন। রবিবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে কয়েকজন সাংবাদিকের মুখোমুখি হয়ে তিনি একথা জানান। আলাপে যাব। আজ আমাদের সঙ্গে আছেন মাহফুজুর রহমান, সাবেক রাষ্ট্রদূত, এবং গাজী MH তামিম, প্রসিকিউটর, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আপনাদের স্বাগত জানাচ্ছি সংবাদযোগে। শুরুতে গাজী তামিম, আপনার কাছে একটু জানি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আসামিদের ফেরাতে কোনো ধরনের ভূমিকা রাখতে পারে কিনা, কারণ আমরা দেখলাম যে এরই মধ্যে পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র উপদেষ্টা চিঠি পাঠিয়েছেন। এই প্রক্রিয়া ছাড়া আর কোনো প্রক্রিয়া কি আছে? ধন্যবাদ আপনাকে। ৭১ টিভির সকল দর্শককে আসসালামু আলাইকুম। যে আপনারা জানেন যে গত ১৭ই নভেম্বর জুলাই গণ অভ্যুত্থানে চলাকালীন মানবতা বিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর মৃত্যুদণ্ডের রায় হয়েছে। আপনি এটাও আপনারা জানেন যে এটা বাংলাদেশের ইতিহাসে কোনো সরকার প্রধানের মৃত্যুদণ্ডের রায় প্রথম। এটা ট্রাইব্যুনাল দিয়েছেন বিচার বিশ্লেষণ করে। প্রসিকিউশনের দায়িত্ব হলো যে এই রায়ের এই অংশটিকে সরকারের কাছে পৌঁছে দেওয়া, রেড নোটিশ জারির জন্য। আর ট্রাইব্যুনালের দায়িত্ব হলো সরকারের বিভিন্ন জায়গায় এই রায়কে পৌঁছে দিবে। তো প্রসিকিউশন সে সাধারণত যেটা করে সেটা হলো রেড নোটিশ জারির জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলে অ্যাপ্লিকেশনটা করে, যেটা এর আগেও করেছিল যখন শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল মামলা চলমান অবস্থায়। এখন যেটা পাঠানো হচ্ছে সেটি হলো কনভিকশন ওয়ারেন্ট, যেটাকে আমরা বলি শাস্তির পরোয়ানা, যেহেতু তার বিচার শেষ হয়ে শাস্তি প্রদান করা হয়েছে। প্রসিকিউশন সেটা পাঠিয়েছে, কিন্তু আইনে পরিষ্কার করে বলে দেওয়া আছে যে এই ট্রাইব্যুনাল যে রায় প্রদান করুক না কেন সেই রায় কার্যকর করবে সরকার। সরকার কিভাবে কার্যকর করবে তার কোনো নির্দেশনা আইনে বলা নাই। সরকার যেভাবে খুশি সেভাবে কার্যকর করতে পারে, আইনে সেই স্বাধীনতা সরকারকে দেওয়া আছে। তো যেহেতু শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় হয়েছে এবং তিনি ভারতে আছেন, এটা সরকারের কাছে জানা, অতএব ভারতের সাথে যেহেতু বাংলাদেশের একটি বন্দি প্রত্যার্পণ চুক্তি আছে, সে অনুযায়ী ভারতকে বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে প্রত্যার্পণ চেয়ে চিঠি লিখেছেন। কিন্তু এখানে কিছু আইনত জটিলতা আছে। সেটি হলো যে আইনটি কিন্তু চুক্তিটা কিন্তু বন্দি প্রত্যার্পণ চুক্তি, অর্থাৎ শেখ হাসিনাকে ভারতে বন্দী হতে হবে, যেটা আমরা এখনো জানি যে উনি কিন্তু এখনো ভারতে বন্দী হিসাবে নেই, উনি ভারতে একজন স্বাধীন হিসাবেই বসবাস করছেন। তো পররাষ্ট্র মন্ত্রণালয় যে চিঠিটা দিয়েছেন সেটির কার্যকারিতা যদি আমরা দেখতে চাই, সেটি হলো ভারত উনাকে এখন বন্দী করবেন এবং বাংলাদেশে ওনাকে বন্দী হিসাবে প্রেরণ করবেন, যেটা আমরা এর আগেও দেখেছি, অনুপ চাটিয়া সহ আরো কয়েকটি উদাহরণ আছে। এবং আমরা আশা করছি যে ভারত বাংলাদেশের চুক্তির সম্মান দেখিয়ে এবং প্রতিবেশী রাষ্ট্রের প্রতি তার বন্ধুত্ব সুলভ আচরণের প্রমাণ দেখিয়ে শেখ হাসিনাকে গ্রেফতার করবেন এবং বাংলাদেশে প্রেরণ করবেন। তবে একটা জিনিস সবারই জানা, যে এই সকল আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক চুক্তিগুলো কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করে এগুলো এক্সিকিউশনের ব্যাপারে। কেউ যদি এই চুক্তি ভঙ্গ করেন তাহলে তাকে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যায় না। এটি আন্তর্জাতিক আইনের প্রয়োগ, আন্তর্জাতিক আদালতের ব্যাপারেও এর একই কথা। এই জন্য আমাদের এই ডোমেস্টিক ট্রাইব্যুনালের মামলা চলাকালীন অবস্থায় অনেকেই প্রশ্ন উঠেছিল যে আইসিসিতে এই মামলাটি পাঠানোর জন্য, কিন্তু আইসিসি দেখেন এর আগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে, পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে, এর কিন্তু আলটিমেটলি কোনো এক্সিকিউশন নেই। এই জন্য যদি দেশীয় ডোমেস্টিক ট্রাইব্যুনাল থাকে এবং দেশে প্রচলিত আইন থাকে, তাহলে দেশীয় আইনেই বিচার করাটাই কিন্তু শ্রেয়। এটা আমরা এখানেও প্রমাণ পেলাম। জি, মাহফুজুর রহমান, জি, আমরা যেটি শুনছিলাম যে আইনগত বেশ কিছু বিষয় আছে এবং সরকার যে প্রক্রিয়ায় তাকে ফেরত চেয়ে চিঠি পাঠিয়েছে ভারতে, এর আগেও আমরা দেখেছি ২০ এবং ২৭শে ডিসেম্বর শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশ চিঠি দিয়েছিল ভারতের কাছে। ভারত সেগুলোর কোনো উত্তরই দেয়নি, প্রতিক্রিয়ায় দেখায়নি, ব্যাপারটা এমন ইগনোর করেছে, এরকমটা বলা যায়। সেই জায়গায় আসলে আপনি কি দেখেন? আচ্ছা, আমি আমার মন্তব্য বলছি, বাট তার আগে প্রসিকিউটর মহোদয় যা বলেছেন একেবারে শেষে, সে বিষয়ে আমি একটু যোগ করতে চাই।
যে আমি সামাজিক মাধ্যমে দেখেছি, এটা প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি বলেছেন কি বলেননি আমি ঠিক নিশ্চিত না, কিন্তু আমি দেখেছি যে তিনি বলেছেন যে প্রয়োজনে তিনি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে যাওয়ার জন্য প্রস্তুত আছেন। তো সেই রকম যদি পরিস্থিতি হয় এবং তিনি যদি প্রস্তুত থাকেন, তাহলে কিন্তু বাংলাদেশ এই সুযোগটা নিতে পারে। কারণ বিদ্যমান পরিস্থিতিতে যেখানে ভারতের একটা অনীহা দেখছি আমরা, সেরকম ক্ষেত্রে যিনি অ্যাকিউজড এবং এখন সাজাপ্রাপ্ত, তিনি নিজেই যদি আগ্রহ প্রকাশ করেন, তখন আমার মনে হয় বাংলাদেশ আন্তর্জাতিক আদালতে যেতে পারে এবং সেটা বাংলাদেশের জন্য বা এই ক্ষেত্রে ন্যায় বিচারের জন্য হয়তোবা সহযোগিতা করতে পারে। আপনি ভিন্ন যে প্রসঙ্গটা আমাকে জিজ্ঞেস করেছেন, যে প্রশ্নটা, তার পরিপ্রেক্ষিতে আমি বলতে চাই যে দ্বিপাক্ষিক চুক্তি আমাদের যদিও আছে, কিন্তু ভারতের সঙ্গে সেই জুলাই আগস্টের পরিবর্তনের পর থেকে বাংলাদেশের সম্পর্কের একটা বৈরিতা বা একটা টানাপোড়েন দেখা যাচ্ছে। সেই রকম ক্ষেত্রে আসলে দ্বিপাক্ষিক সম্পর্ক ওরকম ভাবে কাজ করে না, কেননা দ্বিপাক্ষিক চুক্তিগুলি করা হয় হলো দুদেশের সম্পর্ক সংহত করার জন্য, ভালো করার জন্য। কিন্তু দুদেশের মধ্যে সম্পর্ক যখন বৈরিতা তৈরি হয়, তখন কিন্তু দ্বিপাক্ষিক চুক্তি তেমন ভাবে কাজ করে না, অকার্যকর হয়ে যায়। এই ক্ষেত্রেও তাই হয়েছে বা তাই হতে যাচ্ছে। জি, মানে বাংলাদেশের কি এই প্রক্রিয়া ছাড়া আর কোনো প্রক্রিয়া বাংলাদেশের সামনে খোলা আছে? একটা তো আমি বললাম যে যদি এমন হয় যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে যাওয়ার জন্য যিনি অভিযুক্ত বা সাজাপ্রাপ্ত, তিনি যদি রাজি হন, নিজে থেকে উইলিং হন, তাহলে বাংলাদেশের এই সুযোগটা গ্রহণ করা যেতে পারে। তাহলে বিচার নিয়েও কোনো প্রশ্ন আসবে না যে এখানে ন্যায় বিচার হলো কি হলো না, সেই প্রশ্নটাও তখন আর আসবে না। আর দ্বিতীয় যেটা, সেটা হলো আপনি তো জানেন যে আন্তর্জাতিকভাবে এখানে তেমন কিছু করার নাই, কিন্তু এটা সমস্ত দেশ জানবে যে একটা দেশে বিচার হয়েছে এবং সাজাপ্রাপ্ত হয়েছে, অন্য একটা দেশ যিনি সাজাপ্রাপ্ত তাকে আশ্রয় দিয়েছে। জি, গাজী তামিম, মাহফুজুর রহমান যে প্রসঙ্গটি আনলেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যদি এখন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে শেখ হাসিনা যেমন সামাজিক যোগাযোগ মাধ্যমে উনি দেখেছেন, আমিও দেখেছি, যে যদি যান সেক্ষেত্রে আসলে মুভটা কি হবে? প্রথম কথা হলো যে এরকম যাওয়ার কোনো সুযোগ নেই। কারণ হলো বাংলাদেশে একই ম্যাটারে অলরেডি একটা কম্পিটেন্ট কোর্ট রায় প্রদান করেছেন, বিচার শেষ করেছেন। সিমিলার ম্যাটারে উনি যেতে পারবেন না। ওনার যাওয়ার এখন বাংলাদেশে একটি জায়গা আছে, সেটা হলো সুপ্রিম কোর্টের আপিল বিভাগ, এবং সেটির মেয়াদ হলো 30 দিন। উনি সামনে 30 দিনের মধ্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে গিয়ে উনি ওনার সমস্ত কথা বলতে পারবেন। না, উনি তো এটা তো দেশে, কিন্তু উনি যদি আন্তর্জাতিক আদালতে হেগের ক্রিমিনাল কোর্টে যান, আইসিসিতে যান, না, উনি সেটা যাওয়ার সুযোগ নেই। এটা যাবে হলো রাষ্ট্র টু রাষ্ট্র যেতে পারে। যখন কোনো রাষ্ট্র অন্য একটি রাষ্ট্রের বিরুদ্ধে এরকম কোনো অফেন্স করে, তখন দুই রাষ্ট্র যদি একমত হয় তখন যেতে পারে। বাংলাদেশে একটি অপরাধ সংঘটিত হয়েছে যেখানে আসামিও বাংলাদেশি, সাক্ষীও বাংলাদেশি, বাদীও বাংলাদেশি, ঘটনাস্থলও বাংলাদেশি, এবং বাংলাদেশে সেই অপরাধ বিচার করার আদালত আছে, আইন আছে। সেখানে বাইরের রাষ্ট্রে যাওয়ার কোনো প্রসঙ্গই নাই। আর একটা জিনিস বিচার হয়েছে, এখন আইসিসি গিয়ে ওখানে একই ম্যাটারে আবার কি বিচার করবেন? আর যদি আইসিসি বিচার করে ওনাকে শাস্তি দেন, উনি কি বলবেন যে ন্যায় বিচার হয়েছে? এটা পৃথিবীর কোনো অ্যাকিউজড বলবে না বিচারের শেষে যদি তাকে শাস্তি প্রদান করা হয় যে উনি ন্যায় বিচার করা হয়েছে। উনি যদি একমাত্র খালাস পান, তাহলেই উনি শুধু বলবেন ন্যায় বিচার হয়েছে। আর আন্তর্জাতিক আইনের প্রয়োগ আমি কেবলই বললাম যে আইসিসির 3জন জাজ পুতিন এবং নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে সামান্য। সেই 3জন জাজের এগেইনস্টেই কিন্তু ইউএসএ স্যাংশন দিয়ে দিয়েছে, এবং ইউএসএ তে পুতিন না, নেতানিয়াহু রেগুলার যাচ্ছেন ওয়ারেন্ট অফ অ্যারেস্ট জারি থাকা অবস্থায়, কেউ তাকে গ্রেফতার করছে না। আন্তর্জাতিক আইনের প্রয়োগগুলো এরকম হাস্যকর, আন্তর্জাতিক আইনের প্রয়োগগুলো, কারণ প্রত্যেকটি রাষ্ট্রই হলো সভরেন, কেউ এটাকে মানতে বাধ্য নয়। মানলে আইন আছে, না মানলে আইন নাই। এইরকম একটি কোর্টে একটা মামলা পরিচালনা করলেন, আপনি হিউজ ইনভেস্ট করলেন, অনেক খাটলেন, তারপরে একটি রায় হলো যে রায়ের মিনিমাম কোনো প্রয়োগ নাই। এটা একদম রিডান্ডেন্ট। আপনি বাংলাদেশে যে করেছেন, আমরা অনলাইনে ব্রডকাস্ট করেছি তার সাক্ষীগুলো। আপনি বলেন, বিবিসির মতো একটি সংস্থা শেখ হাসিনার ভয়েস রেকর্ডকে আলাদাভাবে টেস্ট করেছে। তারা টেস্ট করে তারা 4টি রিপোর্ট দিয়েছে যে শেখ হাসিনার ভয়েসে তারা মিল পেয়েছে, নিঃশ্বাসে তারা মিল পেয়েছে, চুপ করে থাকা মিল পেয়েছে, এবং টোনে মিল পেয়েছে। আপনি বাংলাদেশের প্রত্যেকটা রিপোর্টকে আপনি ইগনোর করেন। আপনি ইউএন এর রিপোর্টকে তো বিশ্বাস করবেন, আপনি আল জাজিরার রিপোর্টকে তো বিশ্বাস করবেন, আপনি আইটিজেপি রিপোর্টকে তো বিশ্বাস করবেন, আপনি হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট তো বিশ্বাস করবেন। তো 6টি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন রিপোর্ট দিয়ে বলল
যে হ্যাঁ, জুলাই গণঅভ্যুত্থানে মানবাধিকার লঙ্ঘন হয়েছে এবং তার জন্য দায়ী শেখ হাসিনা এবং অন্যান্য। এরপরে আপনি আইসিসিতে আর কি বিচার করবেন, এই কথাই তো আইসিসি বলবে, সেটা একটা রায়ের মাধ্যমে বলবে। আর ওনারা এখন ইনভেস্টিগেশন রিপোর্ট দিয়ে বললো, যেটি বাংলাদেশের একটি কম্পিটেন্ট কোর্ট রায় দিয়ে বললো। আইসিসি কি বলবে সেটা তো আর আমরা এখান থেকে আগেই বলতে পারি না, কিন্তু যদি ধরেন আমরা তো এর আগে দেখেছি যে যখন মায়ানমারের সঙ্গে আমাদের যে ডিসপিউট ছিল, মায়ানমারে যে রোহিঙ্গাদের গণহত্যার বিষয়ে আমরা দেখেছি যে আফ্রিকার একটি দেশ সেখানে পক্ষভুক্ত হয়েছে, বাংলাদেশের পক্ষ হয়ে সেখানে করেছে। এখন যদি এরকম কোন থার্ড কোন দেশ সে যদি শেখ হাসিনার হয়ে সেখানে যায়, সেটা যাওয়ার সুযোগ আছে কিনা? না, এটা তো হলো মায়ানমারের ঘটনায় মায়ানমারের সিভিলিয়ানদের উপরে মেসাকার হয়েছে, তারা বাংলাদেশে আশ্রয় নিয়েছে, এটা দুটো রাষ্ট্রের বিষয় হয়েছে। সেখানে আপনি চাইলে মায়ানমারে বাংলাদেশিদের বিচার করতে পারছেন না, আবার মায়ানমার চাইলেও বাংলাদেশের বিচার তার দেশে করতে পারছে না। এটি তো একাধিক রাষ্ট্রের ম্যাটার হয়ে দাঁড়িয়েছে। আর এখানে আমি আবারও বলছি যে প্লেস অফ অকারেন্স বাংলাদেশ, অ্যাকিউজড বাংলাদেশ, উইটনেস বাংলাদেশে, অভিযোগকারী বাংলাদেশে, এবং বাংলাদেশে সেই আইনও আছে, আদালতও আছে। অতএব বাংলাদেশের বাইরে যাওয়ার আর কোনো সুযোগ নেই। জি, মাহফুজুর রহমান। এবং আন্তর্জাতিক আইনের এই যে চুক্তিটা আপনি দেখছেন, চুক্তি আছে যার কোনো প্রয়োগ নাই, আইন আছে যার কোনো প্রয়োগ নাই। জি, মাহফুজুর রহমান। আইনের আশ্রয় আমরা কেন যাব? না, মানে সুযোগ আছে কি নাই সেটা রাষ্ট্র অবশ্যই সিদ্ধান্ত নিবে, কিন্তু রাষ্ট্র, আমি বলছি দুটো পক্ষ যদি চায় যে বাংলাদেশকে যদি একটা পক্ষ ধরি এবং প্রাক্তন প্রধানমন্ত্রীকে যদি আরেকটি পক্ষ ধরি, দুই পক্ষ চাইলে এটা সম্ভব। সেক্ষেত্রে উনি বলছেন যে এখানে যেহেতু একই বিষয়ে মামলা হয়ে গেছে এবং রায়ও হয়ে গেছে এবং সব ঘটনাস্থল বাংলাদেশে একই ধরনের একটা কোর্ট আছে, সুতরাং সেটার যৌক্তিকতা নিয়ে মানে প্রশ্ন ওই কোর্ট হয়তো তুলবেন না, সেটা হয়তো তুলবে, ওই কোর্ট হয়তো তুলবেন না, বাট এটা হয়তো রাষ্ট্র হিসাবে আমরাই তুলতে পারি যে বিচার আমরা তো করেছি এবং আমরা তো দাবি করব যে এটা আমরা যৌক্তিকভাবেই বিচারটা হয়েছে। সুতরাং আমাদের দিক থেকে হয়তো সে কথাটা বলা যেতে পারে, কিন্তু আমি বলছি যে উভয় পক্ষ যদি এখানে সম্মত হয় তাহলে এটা সম্ভব, অসম্ভব না। আচ্ছা, মানে কিন্তু তাহলে এভিডেন্সের কথা আমি যেটা বলছি, যে এভিডেন্স কিন্তু ওই আন্তর্জাতিক আদালতের যেসব এভিডেন্স ওনারা চাইবেন সেগুলো কিন্তু অলরেডি বাংলাদেশে চলে আসছে। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলোর এভিডেন্স আমরা এখানে এই কোর্টে দিয়েছি। জি, মানে মাহফুজুর রহমান, সেক্ষেত্রে আসলে এই মানে আসামিদের বিষয়ে কি মানে পরিস্থিতি দাঁড়াচ্ছে কি? মোটা দাগে আমরা তো আসলে তাদেরকে কোনোভাবেই মানে আদালতে সোপর্দ করা বা ফেরত আনা, সেই প্রক্রিয়ায় আসলে কি হতাশা প্রকাশ করা? না, একটা কিন্তু টেকনিক্যাল বিষয় যে যেহেতু একটা প্রত্যর্পণ চুক্তি আছে, এই চুক্তিটা প্রয়োগ করার জন্য টেকনিক্যালি কিছু শর্ত অনুসরণ করতে হয়। অর্থাৎ এখানে আদালতের রায়টা আমাদের কাছে, তাদের কাছে পৌঁছাতে হবে এবং একইভাবে সেই রায়ের সঙ্গে একই ফোল্ডারে বেশ কিছু তথ্য দিতে হয়, সেই তথ্যগুলো দিতে হবে, যেটা যাচাই বাছাই করার সুযোগ সেই দেশ নিতে পারে। এটা হলো একটা। দ্বিতীয় হলো যে আপনার অন্তত একজনের ব্যাপারে, যেমন প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী তিনি এক্স্যাক্টলি কোথায় আছেন এটা কিন্তু আমরা জানি না। আমরা অনুমানে বলছি যে ভারত, কিন্তু আমরা কোনো ঠিকানা বা কোনো কিছু জানি না। এই চুক্তির আওতায় যদি তাকেও আমরা অন্তর্ভুক্ত করি, তখন কিন্তু তার সেই ঠিকানাগুলো আমাদেরকে দেওয়া আমাদের একটা কর্তব্যের মধ্যে পড়ে। সেইটা প্রবাবলি আমরা ব্যর্থ হব, সেটা হয়তো বা আমরা পারবো না। তো সেরকম কিছু টেকনিক্যাল বিষয় আছে। এটার ক্ষেত্রে মানে তাহলে তো শেখ হাসিনা যে ভারতে আছেন সেটারও আমরা কোনো ছবি দেখিনি, কোনো মানে আমরা জানছি, শুনছি, কথা বলছেন বা আমরা ধারণা করি ভারতও সেরকম করছে, কিন্তু ভারত যদি অস্বীকার করে যে না, উনি এখানে মানে এখন অবস্থান করছেন না, আগে ছিলেন, মানে তাহলে তো মানে সেরকমও করার সুযোগ আছে কিনা? সেটা ভারত কি বলবে এটা ভারত জানে, ভারত তার কৌশল ঠিক করবে। কিন্তু আমি বললাম যে এগুলো আমাদের দিক থেকে এই জিনিসগুলো আমাদের নিশ্চিত করতে হবে, এগুলো হলো টেকনিক্যাল দিক। এরপরে আপনার চুক্তি যেটা আছে, প্রত্যর্পণ চুক্তি, সেটা তো অনেকগুলো আর্টিকেল আছে এবং কোন আর্টিকেলকে কে কিভাবে ব্যাখ্যা করে নিশ্চয়ই আমরা আমাদের মতো করে ব্যাখ্যা করব এবং আমাদের মতো করে ব্যাখ্যা করি বলেই আমরা আশা করছি যে প্রত্যর্পণটা হতে পারে। কিন্তু এখন এখানে যেহেতু ভারত রয়েছে, তারা তাদের মতো করে যদি সেই চুক্তিকে ব্যাখ্যা করতে যায় এবং চুক্তির কোনো শব্দ, কোনো লাইন, কোনো অংশের সুযোগ নিয়ে তারা ভিন্ন মত পোষণ করে, তারা ভিন্ন মত পোষণ করতে পারে। কিন্তু এখন পর্যন্ত যেহেতু তারা নীরবতা অবলম্বন করছে, আমরা ধরে নিতে পারি যে নীরবতার যে ভাষা আছে কূটনীতিতে, তারা হয়তো সেটার আশ্রয়ই এখন পর্যন্ত নিচ্ছে এবং আমার ধারণা ভবিষ্যতেও হয়তো সেরকম কাজই তারা করবে।
মানে এটা কি সময় নেয়া, নাকি মানে সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে সময় নেয়া, নাকি আসলে ডিনাই করা? মানে কূটনীতির ভাষাটা এখানে আসলে কি? এই যে নীরবতা বলছেন বা কিছু শব্দ তারা ব্যবহার করেছে। এইটা আমরা অনুমানে কিছুটা বলতে পারি, কারণ হলো যখন আপনার আমাদের আদালত রায় দিয়েছে এবং ফাঁসির আদেশ দিয়েছে, তখন কিন্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটা রিয়াকশন শো করেছে, একটা রেসপন্স করেছে, এবং সেই রেসপন্সে আপনি দেখবেন যে সেখানে কতগুলো শব্দ ব্যবহার করেছে। যদি আমরা এখন এই শব্দগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করতে চাই, তাহলে হয়তো বা ভারতের মনোভাব কিছুটা বোঝা যায়। সেখানে ধরেন পিস, ডেমোক্রেসি, ইনক্লুশন, স্ট্যাবিলিটি, এরকম কিছু শব্দ এসছে, অল স্টেক হোল্ডার, এরকম কিছু শব্দ ব্যবহার করেছে। তাতে আমরা মনে করতে পারি, এবং এর আগে একবার পররাষ্ট্র সচিব মহোদয়ের একটা সাক্ষাৎকারে তিনি একটা মন্তব্য করেছিলেন, সেটাও যদি আমলে নেই, তাহলে আমরা দেখব যে ভারত হয়তোবা পরবর্তীতে আমাদের নির্বাচন পরবর্তী যে সরকার আসবে, সেই সরকারের সঙ্গে আলাপ আলোচনার সময় এই প্রসঙ্গটা উত্থাপন করতে পারে, বা আমাদের দিক থেকে হয়তো সহজ হতে পারে তখন এই প্রসঙ্গটা উত্থাপন করা। জি, গাজী তামিম, শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে বিশ্লেষকদের কেউ কেউ বলছেন, সেখানে ভারতীয় বিশ্লেষকও আছেন, বাংলাদেশি অনেক কূটনৈতিক বিশ্লেষক আছেন, তারা বলছেন যে দেবে না, ফেরত দেবে না ভারত। আবার কেউ বলছেন যে না দিলে দিল্লি কূটনৈতিক একটা টানাপোড়েনে পড়বে। সেই জায়গায় আসলে পরের স্টেপ আপনারা কি আশা করেন? যেহেতু আপনাদের দিক থেকে আসলে আর খুব বেশি কিছু করার আছে বলে আমার এই আলোচনায় মনে হলো না, কারণ এখন এক্সিকিউশনের বিষয়টা তো আসলে সরকারের, এবং এখন আসামি যদি পরবর্তী স্টেপে যেতে চান, তার কাছেও হাতে কিছুদিন সময় আছে, 30 দিনের মধ্যে অনেক সময় এরই মধ্যে চলে গেছে। তিনি যদি আপিল করতে চান, তাহলে তাকে এসে আপিল করতে হবে, নইলে পরের স্টেপটা সরকারের। সেই জায়গায় হ্যাঁ, আপনার দুটো কথাই সত্য। একটা হলো এই মানে ভারত দিবে না, এটা আমাদেরও মনে হচ্ছে। আর দুই হলো না দিলে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক টানাপোড়েন হবে। এই দুটোই আপনি সত্য কথা বলেছেন। সবাই যে বিশ্লেষকরা যেটা বলছেন, এই দুটোই হতে যাচ্ছে। তবে যেহেতু সামনে নির্বাচন এবং রাজনৈতিক সরকার এসে, আশা করছি আমরা, এবং আমরা সেটাই চাইবো যে বাংলাদেশের একটা কম্পিটেন্ট কোর্টের আদেশকে এক্সিকিউট করার জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা করবেন, এটা আমরা আশা করছি। জি, শেষ মন্তব্য জানতে চাই আপনার, মাহফুজুর রহমান। আমি বলবো যে দুদেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের কোনো বিকল্প নাই। আমরা ভারত থেকে যাই আশা করি না কেন, যে আসামির প্রত্যর্পণ হবে অথবা যাই হবে, সেটা একমাত্র সম্ভব যদি দুদেশের মধ্যে সম্পর্ক আর একটু উন্নত হয়। এবং আমাদের দুদেশের মধ্যে তো অনেক ইস্যু আছে, আমরা ইস্যু নিয়ে এগিয়ে এগিয়ে দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করি। যেখানে বৈরিতা বেশি আছে, সেটা হয়তো ভবিষ্যতে ক্রমান্বয়ে আমরা রিজলভ করতে পারবো। জি, মাহফুজুর রহমান এবং গাজী MH তামিম, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য আজকে সংবাদ যুগে। দর্শক, এই ছিল আজকের সংবাদ যুগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় এবং তার বিশ্লেষণ নিয়ে। ৭১-এর সঙ্গে থাকুন।